জানে না এই যে কপিল সিব্বাল, দিল সে কপিল সিব্বাল দেখতে পাচ্ছেন, ইউটিউবের চ্যানেল আছে, পার্সোনাল নিজের চ্যানেল, দিল সে কপিল সিব্বাল। কপিল সিব্বালের কি মক্কেল কম পড়ি আছে? পুরোটা কেন বাতিল করলো? অনেকের হয়তো বোঝার ভুল। প্রসিডিউরাল ল্যাচেস রয়েছে, প্রসিডিউরে ইলিগালিটি রয়েছে, করাপশন রয়েছে। মানে শুধুমাত্র একটা কারণে এটা বাতিল হয়েছে তা নয়, আইন মানা হয়নি, দুর্নীতি হয়েছে, একদম টেন্ডারের স্তর থেকে দুর্নীতি শুরু হয়েছে। দুর্নীতি করলো চোর সরকার, দুর্নীতি করলো এসএসসি, দুর্নীতি করলো বোর্ড। মানে আমি বা বিকাশবাবু যদি মামলা না করতাম তাহলে মানে দুর্নীতিটা ঢাকা থাকতো তাদের দিদিমণির, মানে তাদের নেত্রীর আর কি, তাহলে খুব ভালো হতো। একবার বলে দিল যে এরা ওবিসি লিস্টেড হয়ে গেছে, বললো নিউ এন্ট্রান্টদের তুমি ও সার্টিফিকেট না থাকলেও তুমি লিখতে পারবে, তারপরে সার্টিফিকেট দিচ্ছে না। তাদের মধ্যে কেউ কেউ ইডাব্লিউএস হয়েছে, এখন না ইডাব্লিউএস নিতে বেনিফিট দিচ্ছে না ওবিসি বেনিফিট দিচ্ছে। প্রাথমিক যে টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষায় প্রশ্ন ভুল প্রায় একবার না 2 বছর পর পর প্রশ্ন ভুল হয়েছে, সেই প্রশ্ন ভুলে নাম্বার দেওয়া হবে একেবারে কোর্ট থেকে জানিয়ে দিয়েছে, কি বলবেন? সেটাই স্বাভাবিক, প্রতি বছর টেট হয় আর ওই রং অ্যান্সার কি না হলে রং প্রশ্ন, এতগুলো ভুল। হ্যাঁ, একটাতে 23টা একটাতে 24টা। আদালতে মামলা করেছিলাম, অনেক মামলা। ওই এক্সপার্ট কমিটি কনস্টিটিউট হয়েছে, সেই এক্সপার্ট কমিটি রিপোর্ট দিয়েছে, রিপোর্ট ওপেন করেছে, আগামী সোমবার রেখেছে মামলা, এবং সকলেই নাম্বার পাবেন, অল ক্যান্ডিডেট নাম্বার পাবেন, যিনি মামলা করেছেন যিনি মামলা করেননি তাকে সকলকে নাম্বার দেবে বলে দিয়েছে, মানে প্রাথমিক পর্যবেক্ষণে, এবং যদি অর্ডারেও সেটা নথিবদ্ধ আছে, এবং কতগুলো হয় সেটা দেখা যায়। এর আগে টেট 2014-তে 6 নম্বর হয়েছে, কিন্তু সেখানে বোর্ড আবার সকলকে নাম্বার দিতে সম্মত না। আর এখন বলছে তাহলে টেট 2014-তেও সকলকে নাম্বার দিতে হবে, তাদেরও বেনিফিট দিতে হবে। এই প্রতি বছর একটা করে পরীক্ষা হয় ছেলে মেয়েদের। এই এর আগে বলেছে যে পার্সুইং ক্যান্ডিডেটদের টেটে বসতে দিতে হবে, প্রাথমিক বসতে দেয়নি, মামলা করতে হয়েছিল। প্রাথমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, মানে যেটা জেনারেল, এবং এখন ওই স্পেশাল এডুকেটেড আবার বসতে দিচ্ছে না টেটে। টেট এবং সিলেকশন প্রসেস একসাথে কন্ডাক্ট করছে। এসএসসি ওইভাবে বসতে দিচ্ছিল না টেট এবং সিলেকশন একসাথে কন্ডাক্ট করার জন্য, সেখানেও মামলা করে ঢোকাতে হয়েছে। আবার মাদ্রাসা সার্ভিস কমিশন, সেও বসতে দেয়নি, সেখানেও আমি মামলা করে ঢুকিয়েছিলাম। আরে ভাই, ওটা তো আইনেই লেখা আছে যে টেট কন্ডাক্ট গাইডলাইনে যে পার্সুইং ক্যান্ডিডেটদের টেটে বসতে দিতে হবে। তো প্রতি বছর কেন একই ভুল কেন রিপিট হবে? ভুলের এই রিপিট চলতেই থাকবে, ছেলেমেয়েরা বাধ্য হচ্ছেন কোর্টে আসতে, এই মামলা করতে ভালো লাগে না। মানে একটা অ্যাডমিনিস্ট্রেশন কি চলছে, সরকার চলছে না সার্কাস চলছে। মানুষের ভুল একবার হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন একই ভুল করলো, পার্সুইং ক্যান্ডিডেটদের বসতে দিল না টেটে, মামলা করতে হলো। মাদ্রাসা সার্ভিস কমিশন একই ভুল, এসএসসি একই ভুল, আবার প্রাথমিকে স্পেশাল এডুকেটরদের একই ভুল। ভুলের তো রেপিটেশন কতবার হতে পারে? এর আগে 20-22কে ডিএলএড 20-22কে বসতে দিল 22-এর সিলেকশন, এখন 23-25কে বসতে দিচ্ছে না ডিএলএড 23, মানে একই ভুল কতবার হতে পারে মানুষের? আর ছেলে যে টাইমলি রেজাল্ট প্রকাশ করে দিলে তারা বসতে পারতো, তারা ফর্ম ফিল আপ করতে পারতো। কি দরকার এই ছেলে মেয়েদের সব ডিপ্রাইভ করা? এবার এটা যদি আপনি বলেন তাহলে আপনি খারাপ, না ভুল আইডেন্টিফাই করে দেওয়া যাবে না। সরকার যেমন দুর্নীতি করছে দুর্নীতি করুক। এই ওবিসি সার্টিফিকেটের এই জটিলতা নিয়ে সেই এসএসসিতেই ইডাব্লিউএসদের ডিপ্রাইভ করা, এই যে সদগব কমিউনিটিকে, মানে একবার বলে দিল যে এরা ওবিসি লিস্টেড হয়ে গেছে, বললো নিউ এন্ট্রান্টদের তুমি ও সার্টিফিকেট না থাকলেও তুমি লিখতে পারবে, তারপরে সার্টিফিকেট দিচ্ছে না। তাদের মধ্যে কেউ কেউ ইডাব্লিউএস হয়েছে, এখন না ইডাব্লিউএস নিতে বেনিফিট দিচ্ছে না ওবিসি বেনিফিট দিচ্ছে। তাহলে এই ছেলে মেয়েদের এই বিড়ম্বনার জায়গায় নিয়ে যাওয়ার প্রয়োজনটা কি? তুমি একটা পলিসি তো নেবে। এই যে ধরুন এই 10 নম্বর দিয়ে এমন করেছে, ইভেন যারা আগের টিচার তারা যাচ্ছে, তাদের বলছে 2000, মানে এর কোনো প্রমাণ নেই। যদি ওই সিসি ক্যামেরায় হয় তাহলে প্রমাণ থাকবে, আমি জানি না সিসি ক্যামেরায় তারা করছে কিনা উইথ সাউন্ড, যে তুমি 2016 নাও তাহলে
তার কি পরিণতি ওই জিজ্ঞাসা করবেন, তারা কেউ ক্যামেরার সামনে বলবে না, কিন্তু কি বলেছে আমাকে এসে বলে গেছে। মানে সরকারের অ্যাপ্রোচটা বুঝতে পারছেন তো, 2016কেই শুধুমাত্র উতরে দেব, আর বাকি আগের কেউ না, ফ্রেশাররা তো মানের জলে ভেসে এসছে। নবম দশমে তো রেজাল্ট সোমবার একেবারে এই একাদশ দ্বাদশ যে রেজাল্ট বেরিয়েছে, এই যে ধরুন এডুকেশন সাবজেক্টে, এর আগের বারের আপনাকে আমি যদি ডাটাগুলো দিই, বন্ধ করুন, এডুকেশন সাবজেক্টে টোটাল 800 জন ইন সার্ভিস সিলেক্টেড হয়েছে। এর আগের বছর 2016তে 420 জন মতো সিলেক্টেড ছিল, তার মধ্যে 72 জন টেন্টেড। 72 জন টেন্টেড বাইরে ওই 350 আশেপাশে তারা হচ্ছে ধরুন টেন্টেড নয়, নট স্পেসিফিক্যালি টেন্টেড। নট ইনক্লুড হচ্ছে 125 জন। আমি ধরেন ইন অ্যান্ড অ্যারাউন্ড 225 এমপ্যানেল ক্যান্ডিডেট ইন সার্ভিস, অথচ 800 জন ঢুকে বসে আছে ইন সার্ভিস ক্যাটাগরিতে। তাহলে তারা কারা? অন্য সাবজেক্টে, তারা অন্য সাবজেক্ট পড়িয়ে তারা বেনিফিট পাচ্ছে। সেটা কেন হবে? সরকারি স্কুলের শিক্ষক বেনিফিট পাবে, বেসরকারি স্কুলের শিক্ষক বেনিফিট পাবে না। এডুকেশন সাবজেক্টটাই তার প্রাইমারি সাবজেক্ট ছিল না, অথচ সেই বেনিফিট পাবে। যারা এডুকেশনের ফ্রেশার্স, তারা কি বানের জলে ভেসে যাবে? 100% মার্কস পেয়েছে, 70তে 70 পেয়েছে, ইন্টারভিউ ডাক পাচ্ছে না। পলিসিটা কীভাবে ডিসাইড করলে? আসলে পলিসি মেকিংটা এভাবে করা হয়েছে যাতে আইদার বাই রুল অর বাই ক্রিয়েটিং আদার টাইপ অফ ফেসিলিটিস হোয়াটসোএভার, আমি আর ডিরেক্ট বলছি না, সবাই বুঝে গেছেন, এটা ওটা সেটা করে নাম্বার বাড়িয়ে টাড়িয়ে, ঠিক আছে ওএমআর শিটে আয়, এসে এক্সট্রা ফাঁকা রাখিস, দুটো গোল করে দিয়ে যাবি, নাহলে আর নতুন ওএমআর শিট, কী হচ্ছে না হচ্ছে সবটাই রেকর্ড রাখবেন। পরবর্তীতে আবার সিএফএসএল টিএফএসএল হতে পারে, তো পুরো নিয়োগ প্রক্রিয়াটা একটা ধোঁয়াশা করে রেখে দিয়েছেন, কোনো স্বচ্ছতা রাখছেন না। প্রথমে বললেন না সব দাগি বসবে, আপনার রায় পড়ে মনে হচ্ছে, এখন মনে হচ্ছে যে না সব দাগি না, পিএইচ দাগিগুলো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দাগি বসবে, সেটা রায় পড়ে আবার মনে হয়েছে। আর সুপ্রিম কোর্টের সামনে গিয়ে বলছেন একটাও দাগি নেই, মানে বললেন দাগি নেই। তারপরের দিন সকালে এসে কোর্টে এসে বলছেন না আমরা পিএইচ দাগিগুলোকে বসিয়েছি, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ দাগিগুলোকে বসিয়েছে, মানে বেসিক্যালি ফিজিক্যালি মানে যাকে ডেকেছে ধরে একবার পিএইচ বানিয়ে দিচ্ছে। এই তো পরিস্থিতি চলছে। দেখুন গোটা রাজ্য জুড়ে যেটা চলছে প্রতিটি ক্ষেত্রে, এসএসসির ক্ষেত্রেও তাই, প্রাইমারির ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রেই তাই। আর যদি আপনি মনে করেন যে এই পুরো বিষয়টা থেকে মুখ ঘুরিয়ে নিয়ে ওই সরকারের দালালি করবো একটা চাকরি পাওয়ার জন্য, তাহলে এই পরিস্থিতি আরও খারাপ হবে। একটা চাকরি পাওয়ার জন্য সরকারের দালালি করব, বলবো এই সব মানে চুরি করবে মমতা ব্যানার্জি, ওটাকে চুরি করতে দাও, তুমি খবরদার মামলা করো না, ফেসাসদের হয়ে বলো না, চুরির বিরুদ্ধে বলো না, মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলো, মমতা ব্যানার্জি খুব ভালো বলো, চুরিটা রেখে দাও, আরও চুরি করতে দাও, তাহলে তুমি ভালো মানুষ, আর না হলে তুমি খুব খারাপ। আসলে এইটা হচ্ছে যে ওই চুরির বেনিফিট যারা পাবে, এটা তাদের মানসিকতা। চুরির বেনিফিট যারা পাবে, এখানে দুরকম বেনিফিশিয়ারি আছে। একটা হচ্ছে যারা টাকা নিয়ে বেনিফিট পেয়েছে, আর একটা হচ্ছে যারা চাকরি নিয়ে বেনিফিট পেয়েছে। কেউ টাকা নিয়ে বেনিফিট পেয়েছে, মমতা ব্যানার্জি টাইপের লোকজন বেনিফিশিয়ারি, আর একটা হচ্ছে চাকরি পেয়ে বেনিফিট পেয়েছে যারা। আর নতুন একটা গ্রুপ তৈরি হয়েছে যারা আবার নতুন করে ওই সেকেন্ড ক্যাটাগরিতে যেতে চায়, মানে চাকরি পেয়ে বেনিফিট পেতে চায়। তাতে দুর্নীতি হোক, সমাজ উচ্ছন্নে যাক, তাতে মমতা ব্যানার্জি বিশুদ্ধ সততার প্রতীক হবে। এখন সরকারের কোনো দায় নেই।
চুরি করলো সরকার, চুরি করলো তৃণমূল কংগ্রেস, চুরি করলো মমতা ব্যানার্জিরা, আর দায়ী হবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌসানি। তার কারণ হচ্ছে কি, এটা করতে পারলে মমতা ব্যানার্জিকে সেভ করা যাবে, সেভ করতে পারলে চাকরিটা পাওয়া যাবে, আরও কিছু বেনিফিট হয়তো বা। আর চাকরি না পেলেই তো অঙ্কিতা অধিকারীর মতো উদাহরণ রয়েছে, তৃণমূল নেত্রী হয়ে যাবে, টিকিট পেয়ে যাবে। দুটোই, হয় শিক্ষক না হয় সামনে বিধানসভা আছে, তারপরে পঞ্চায়েত আছে, হয় শিক্ষকতা চাকরি, না হলে টিকিট। অঙ্কিতা অধিকারী যেমন চাকরি চলে গিয়ে নেত্রী হয়ে গেছে। ফলে তৃণমূলের জন্য ওটা অ্যাভেলেবেল রুট একদম, হয় শিক্ষকতার চাকরি, না হলে, আর ওটা আরও ভালো, চাকরি না পেলে আরও ভালো, হয় 40,000 না হয় 40 লাখ। তো তৃণমূলের জন্য, তৃণমূলের দালালি করতে পারলে, এবং কিছুজন বুঝে গেছে যে তৃণমূলের দালালি করলে বেশ ভালো লাভ হবে, লাভজনক বিষয়, দালালি করছে।